বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে, অস্থিরতার মধ্যে, উদ্বেগের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে এবং এতটাই অনিশ্চিত যে কেউই জানে না আসলে পৃথিবী শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। অনেকেই মনে করছেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে পৃথিবী প্রবেশ করছে এবং এই বিশ্ব ব্যবস্থায় আমূল বদলে যাবে অনেক কিছুই, মানুষের আচার আচরণ থেকে রাজনীতি, কূটনীতি, অর্থনীতির ধরন ধারণ সব কিছুই বদলে যাবে। পুরনো ব্যবস্থায় আর পৃথিবী ফেরত যাবে না, এমনটাই অনেকে ধারণা করছেন। কিন্তু সবচেয়ে বড় সংকট যেটা এই মুহূর্তে সেটি হচ্ছে যে প্রতিটি মানুষ এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। যদিও প্রতিদিন পৃথিবীতে নানা রকমের অনাচার অনিয়ম যা কিছু ঘটে সেই হিসেবে মৃতের সংখ্যা তেমন কিছু নয়, কিন্তু তারপরও প্রতিটি মানুষকেই এখন মৃত্যু তাড়িয়ে বেড়াচ্ছে এক ধরনের অসুস্থতার ঝুঁকি, মৃত্যু ঝুঁকির মধ্যে। এবং সবাই তার চেয়ে বড় সংকট যেটি যে অর্থনৈতিক অবস্থা আগামী দিনে গোটা বিশ্বব্যাপী কী দাঁড়াবে। বাংলাদেশ এই সংকটের মধ্যে আছে। আমার কাছে সর্বশেষ যা হিসেব নিকেশ আছে এ পর্যন্ত তাতে প্রায় 15 লক্ষের মতো মানুষ বা তারও খানিকটা অধিক এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা হয়তো আরও বেশি হতে পারে, কারণ সবাইকে টেস্ট করা হচ্ছে না। পৃথিবীর অনেক দেশেই এই শনাক্তকরণ প্রক্রিয়াটা যথাযথ নয়। মারা গেছেন প্রায় 84,000-এর মতো মানুষ এবং সুস্থ হয়েছেন প্রায় 3,10,000-এরও বেশি মানুষ। বাংলাদেশের সর্বশেষ হিসেব বললে মানে সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী গতকালকে 3 জন মারা গেছেন এবং 54 জনের মতো নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ সংখ্যা বেশি হতে পারে, কারণ শনাক্তকরণটা সবাইকে করা হচ্ছে না, সেখানে এক ধরনের সীমাবদ্ধতা আছে। তবে ঢাকার পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। ঢাকার বাইরে বেশ কিছু অঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক। তবে নানা রকমের পদক্ষেপ সরকারের দিক থেকে নেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে অনেক অঞ্চলকে, সেনাবাহিনী মাঠে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। সেদিক থেকে হয়তো কিছুটা স্বস্তি অনেকের মধ্যে আছে, কিন্তু উদ্বেগটা কাটছে না। এবং সবচেয়ে বড় সংকট যে অর্থনীতি আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অনেকেই মনে করেন সরকারের দিক থেকে বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে হালচাল তাতে করে এক ধরনের রিকভারি প্ল্যান আসলে দরকার। যাই হোক, সব মিলিয়ে কোভিড-19 গোটা পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি বোঝার জন্য, যেহেতু এটি বৈশ্বিক সমস্যা, আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে নানান জনকে যুক্ত করবার জন্য। প্রবাসী বাংলাদেশি বা বিদেশি যারা আছেন, নানান অভিজ্ঞতা তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছি, আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। আজকে যারা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবং আমার সঙ্গে স্কাইপে যুক্ত হচ্ছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, একজন কীটতত্ত্ববিদ এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর ভাইস চেয়ারম্যান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর সেজান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ডিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন, এবং Professor Mahmood studied public health at Harvard University, public health behavioral sciences at UAB School of Public Health, studied endocrinology at Harvard Medical School, Joslin Diabetes Center. আমাদের সঙ্গে পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন ডক্টর সৈয়দ আজিম আলী শাহ। ডক্টর সৈয়দ আজিম আলী শাহ একজন প্রতিষ্ঠান ও নীতি বিশেষজ্ঞ পাকিস্তানের। ডক্টর আজিম আলী শাহ ওয়ার্কস ফর অ্যান ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন অ্যান্ড কারেন্টলি বেসড ইন লাহোর, পাকিস্তান। হিজ কি এরিয়াজ অফ এক্সপার্টিস আর ইনস্টিটিউশনস, গভর্নেন্স, পাবলিক পলিসি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। স্বাগত আপনাদের তিনজনকেই, এবং ডক্টর সেজান মাহমুদ এবং ডক্টর সৈয়দ আজিম আলী শাহ, আপনাদেরকেও স্বাগত। ডক্টর সৈয়দ আজিম আলী শাহ, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাইব যে সর্বশেষ যে জায়গায় পরিস্থিতিটা বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আছে। আমরা গত বছর আপনি অনেক সময় ব্যয় করেছেন অন্য আরেক রোগ নিয়ে, সো এর মধ্যে এসে যুক্ত হয়েছে করোনা, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। সো করোনা বা এই কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশে যা প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে, অর্থাৎ গ্রাফটা ঊর্ধ্বমুখী, এবং শনাক্তকরণের সংখ্যাটাও প্রতিদিন নতুন নতুন আইডেন্টিফাইড হচ্ছে। সো আপনি হোয়াটস ইউ টেক? এটা আপনার যদি অন্যান্য দেশের সাথে আমরা তুলনা করি, স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে তুলনা করি, ইউএসের সাথে যদি তুলনা করি, সেই হিসেবে কিন্তু বাংলাদেশের যে ইনফেকশনের সংখ্যাটা, ডেথের সংখ্যাটা নেগলিজেবল।
তবে আমাদের কিন্তু কমপ্লেসেন্ট হওয়ার বা স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। কারণ কি, আমাদের এই যে সংখ্যাটা আমরা দেখতেছি, এটা কিন্তু আপনি যেটা রাইটলি পয়েন্টেড আউট, যে অ্যাকচুয়াল যে কেসের যে সংখ্যা, অ্যাকচুয়াল নাম্বার অফ ইনফেকশনের যে সংখ্যা, সেটা রিপ্রেজেন্ট করে না। এটা যারা যতটুকু শনাক্ত করা হয়েছে ঠিক ততটুকুই এটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যে রুগী অ্যাকচুয়ালি কতগুলি আছে, ইনফেকশনের মাত্রাটা কোথায় কোথায় ছড়াইছে, এইটা কিন্তু আমরা সঠিকভাবে এখনও জানি না। আমরা উই আর ব্লাইন্ড। এই জন্য ভয়ের কারণটা। এবং আপনি যদি সাম্প্রতিক সময়ের যে গ্রাফটা দেখেন, কারণ সাম্প্রতিক সময়ে যখন এই টেস্টিং প্রসিডিওরটাকে কিছুটা এক্সপ্যান্ডেড করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানেই, তার ফলে এই এক্সপ্যান্ডেড টেস্টিং সিস্টেমের ভিতরে the number of new infection is increasing, in fact doubling, almost doubling every day. That's a very bad indication. That means that infectionটা খুব সম্ভব আপনার এক্সপোনেনশিয়াল অথবা গ্রোথ ফেজে, আপওয়ার্ড গ্রোথ ফেজে ঢুকে গেছে। আমরা বলছি যে ফোর্থ স্টেজে আছে এখন। ফোর্থ স্টেজে এরা বলতেছে, কিন্তু ফোর্থ স্টেজে যেটা যে ব্যাপকভাবে যে ইনফেকশন হয়, তখনই কমিউনিটি ইনফেকশন তো কয়েক জায়গায় হয়ে গেছে। এটা যদিও আইডিসিআর যে হেলথ ডিপার্টমেন্ট অনেকটা লেটে স্বীকার করছে, কিন্তু যখনই তারা ট্রেস করতে পারতেছে না, তখনই কিন্তু কমিউনিটি ইনফেকশনটা হচ্ছে ক্লাস্টার্স। এখন তারা বলতেছে যে ফোর্থ স্টেজের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ সারা দেশব্যাপী হয়তো ইনফেকশনটা কমিউনিটি ইনফেকশন, মানে ইনফেকশন যেগুলি লোকাল ইনফেকশনকে যখন ট্রেস করা যায় না কোথা থেকে আসতেছে, তখনই কমিউনিটি ইনফেকশন হয়। কিন্তু কমিউনিটি ইনফেকশন যদি হয়, ফোর্থ স্টেজে যায়, তার যে প্রিভেনশন এবং অ্যাকশন প্ল্যান সেটা তো ডিফারেন্ট। দেন ইউ জাম্প টু দি মিটিগেশন ফেজ। মিটিগেশন ফেজে যেতে হবে আমাদের। মিটিগেশন ফেজের যত রকমের কর্মকাণ্ড আছে সেগুলিকে নিতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কি, যে আমাদের কোনো সিস্টেমেটিক, একেবারে ওয়েল থট আউট কোনো অ্যাকশন প্ল্যান নেই। এই অ্যাকশন প্ল্যানটা না থাকার ফলে আমাদের জাতিগতভাবে বা রাষ্ট্র, ইট ইজ এ প্রবলেম, এটা জাইগেন্টিক প্রবলেম, ইটস এ ম্যাসিভ প্রবলেম। এটা হোল নেশন, হোল স্টেট, হোল সোসাইটি ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। সেখানে ইকোনমিক্স এসে জুড়ে গেছে, সেখানে আমরা সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আমি পরে একটু আসছি আপনার কাছে। ডক্টর সেজান মাহমুদ, আপনি একটু আমাদেরকে বলবেন যে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ অবস্থার মধ্যে আছে। সো পৃথিবীর সবচাইতে মহাশক্তিধর দেশটির এই যে করুণ পরিস্থিতি, সেটি আসলে মানে আপনি কিভাবে দেখেন, কেন এই অবস্থা দাঁড়ালো, এবং ফ্লোরিডাতে আসলে কি অবস্থা শেষ মুহূর্তে, মানে এই মুহূর্ত পর্যন্ত, সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। প্রশ্নটার জন্য আসলে এই প্রশ্নটা আমার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি সেই জানুয়ারি মাস থেকে যখন প্রথম আমরা দেখতে পেলাম চীনের প্রথম কেস ধরা পড়লো, তারপর থেকে আমরা নানান রকমের ফোরামে, সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা আদার পাবলিক মিডিয়া হোক, আমরা বলে এসেছিলাম যে আমেরিকাতেও কি হবে, তার প্রেডিক্টিবিলিটি কি, কত লক্ষ মানুষ সংক্রমিত হতে পারে এবং কত লক্ষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো কিন্তু আমরা জনস্বাস্থ্যে রীতিমতো মডেলিং করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, ধরুন সবসময় 100% সত্যি হয় না, কিন্তু কাছাকাছি সেটা বলে এসছি, সেটা বাংলাদেশের জন্য বলে এসছি। আমেরিকাতে যেটা হয়েছে সেটা হলো এক ধরনের ডিনায়াল থেকে, যে না এটা হবে না। আমি এখানে রাজনৈতিক দূরদর্শিতার অভাব, নেতৃত্বের অভাবই বলবো, কারণ বর্তমান প্রশাসন আমেরিকায় এই তৎপরতাগুলো নিতে বা জনস্বাস্থ্যের তৎপরতাগুলো নিতে অনেক দেরি করে ফেলেছিল, এবং তার এবং এই ডিনায়ালটা তো আসলে সব জায়গায় আমরা কম বেশি দেখলাম। যারা বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা করছেন সবার মধ্যেই একটা ডিনায়াল সিনড্রোম দেখা গেছে। এবং যেখানে ডিনায়াল আছে সেখানে দিস ইজ সায়েন্স। আমরা যেভাবে প্রেডিক্ট করেছি একটা ইনফেকশাস ডিজিজ যখন হয়, তার একটা পরিক্রমা তৈরি করে যে কতজন মানুষ সাসেপ্টেবল, কতজন ইনফেক্টেড হচ্ছে, কতজন ফেরত আসছে বা রিকভারি করে। আর যেহেতু করোনা যে ভাইরাসটিকে আমরা সাসপেক্ট করছি কোভিড-19 জন্য, তার কোনো ভ্যাকসিন নেই, তার কোনো মূলত অ্যান্টিবডি তৈরি হয়নি আমাদের জনগণের মধ্যে, হার্ড ইমিউনিটি নেই, সেখানে এটা যে এক্সপোনেনশিয়ালি বাড়বে, এটা সায়েন্স, এটা না বোঝার কোনো কারণ নেই। এবং এটা প্রতিরোধ করার যা পদ্ধতি,
যেমন এই যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বলুন কিংবা ব্যক্তিগত আমরা যে হাইজিনের কথা বলছিলাম সেটা, এগুলো না মানা হলে এটা বাড়বেই। যদি কেউ বলে যে আমার এখানে বাড়ছে না এবং অন্য কারণ দেখাচ্ছে, সেখানেই কোনো না কোনো ঘাটতি আছে, সেটা সায়েন্টিফিক ঘাটতি বলুন আর রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতি বলুন বা সিস্টেমের ঘাটতি বলুন, সেটা আছে, থাকতেই হবে সেটা। আর ফ্লোরিডাতে সর্বশেষ কি অবস্থা আপনি যেখানে আছেন? ফ্লোরিডাতে ফ্লোরিডাতে সর্বশেষ খবর অনুসারে প্রায় 15,000-এর মতো কেস, 14,700 আজকে সকাল পর্যন্ত। মৃতের সংখ্যা 300-এর মতো, কিন্তু আমাদের সাউথ ফ্লোরিডার দিকে যেখানে মায়ামি, ওয়েস্ট পাম বিচ, এদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এবং লক্ষ্য করবেন যে আমি এখানে যখন স্প্রিং ব্রেক হয়, ফ্লোরিডাতে যখন স্প্রিং ব্রেক হয় সেই সময়টাতে, মার্চের সময়টাতে বারবার বলেছিলাম, এটা আমাদের মেডিকেল কলেজে বলেছি, পাবলিক হেলথ ফোরামগুলোতে বলেছি, যে এটা প্রিভেন্ট করা না গেলে যেখানে যেখানে এই সোশ্যাল গ্যাদারিং গুলো হবে সেখানে এটা বাড়বে, এবং ঠিক তাই হয়েছে। আমরা এখন ধরুন নিউ ইয়র্ক, নিউ জার্সি, লুইজিয়ানা স্টেট, তারপর পরে ফ্লোরিডার অবস্থান সংখ্যার দিক থেকে কিন্তু কিছুটা কমে এসছে আমি বলবো। বিশেষ করে আমাদের অরল্যান্ডো শহরে হসপিটালাইজেশন বা নতুন কেসের সংখ্যা সামান্য কমেছে, খুব নেগলিজেবল, কিন্তু হয়তো এই লকডাউনের পর কমে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। থাকবেন আপনি আমাদের সঙ্গে। ডক্টর আজিম আলী শাহ, worldwide public life has become stagnant and disastrous day by day, which is affecting the economic and the political arena. So far, I know that around 4,300 have been infected, 58 died, and at least 30 are in critical condition in Pakistan. So what is the latest situation in Pakistan, and what's your take on COVID-19? So, as you mentioned, there are around 58 people who have died already and more than 4,000 confirmed cases. So, the country has been under lockdown for more than 2 weeks now, and the lockdown would continue till 14th of April. Today, the Prime Minister had a meeting with all his key advisors, and he announced that, we will review again the situation on 14th of April, and then we will decide whether the lockdown would continue or we would bring some ease in the lockdown. The cases, but we have seen the trend, till the end of March, these were increasing very slowly. And once the start of April, the cases have, started to increase or double almost every 3-4 days. Still, there are lots of measures that have been put in place, but we foresee the lockdown would continue probably during the month of April. So obviously it's impacting a lot of people. Majority of the businesses are shut down, and majority of the offices are shut down as well. Majority of the people are working from the homes. Government is trying to provide as much support as possible through a program which they have named ESAS. So under that program, the government is now planning to provide cash support at least to 10 million or 12 million people in the next 1 or 2 weeks. And Azim, Pakistan spends only 2.75% of its GDP on healthcare. That is below average for a developing country, and the World Health Organization who says the healthcare system of Pakistan is not even satisfying. So how is it possible to fight against the COVID-19 crisis with the worst healthcare? And do you think that the government should be more careful regarding public health issues? So in a way, the loopholes in the healthcare system have been brought to face by the emergence of this COVID-19. And I think the government, in a sense, have done a decent job by identifying the risk earlier and taking measures to prevent the spread of the virus in terms of, early lockdown, starting from the province of Sindh and then spreading to the rest of the country. And also, the quarantine facilities, I would say, what they've been put in place, these are at the moment sufficient enough to look after the people who are suspected cases of coronavirus. But certainly, the health has not been one of the priority of the government in the past, and I'm glad at least the current government is worried about our healthcare system, and they have been increasing the share of health in the budget in the past year, and they continue to do so. That's the expectation. Stay with us, Azim.
ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা ডক্টর সেজান মাহমুদের কাছ থেকে যেটি শুনলাম যে একটা ডিনাল সিনড্রোম, এবং এই ডিনাল সিনড্রোম আমরা আমাদের মধ্যে দেখতে পাই, এবং আপনি অনেকদিন ধরেই আমি বলবো যে পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, যদিও তত্ত্ববিদ হিসেবে করছেন, কেন ডেঙ্গু সমস্যা গত কয়েক বছর ধরে বাংলাদেশে তীব্র সেই সমস্যা মোকাবেলা করে। সো আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, কেন ওই জনস্বাস্থ্যের প্রতি আমাদের মতো সরকারগুলো, বলবো কেন, এখন তো যুক্তরাষ্ট্র সরকারকে অভিযুক্ত করছে, চীনের সরকারকে সেই অভিযুক্ত করা যায়, সো তারা কেন জনস্বাস্থ্যের ব্যাপারে এতটা উদাসীন, এবং এই যে অস্বীকার করবার যে মানসিকতা সেটি কেন? সবই তারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু যখন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটা আসলে সব দেশেই যে ডিনায়ালটা সেটা কিন্তু না। আপনি যেমন ধরেন ইউকেতেও কিন্তু ডিনায়াল ছিল, তারা একটা সিস্টেম, হার্ড ইমিউনিটি সিস্টেমের দিকে যাচ্ছিল। এটা ইট ওয়াজ গোয়িং টু বি ডিজাস্টার সিচুয়েশন। সেখানে যে লন্ডন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর নীল ফার্গুসন যখন মডেল করে দেখালেন যে কত লোক মারা যাবে, এবং ইউএসএ তো কত লোক মারা যাবে, প্রায় 2.2 মিলিয়ন লোক মারা যাওয়ার যখন দেখালেন ম্যাথমেটিক্যাল মডেল করে, তখন তারা ঘুরে দাঁড়িয়েছেন। আনফর্চুনেটলি বাংলাদেশের যে ডিনায়াল সিনড্রোম এটা খুবই প্রকট। এটা শুধু কোভিড-19 নিয়ে নয়, এটা যেমন আমরা যখন দেখেছি ডেঙ্গু হয়েছে গত বছর, একটা ব্যাপক আউটব্রেক ছিল, তাতে বহু লোক ইনফেক্টেড হয়েছিল, সঠিক তথ্য পাওয়া যায় না। যেমন চিকেনগুনিয়া হয়েছিল, সঠিক তথ্য দিতে চান না। এখানের হেলথ ডিপার্টমেন্টের হচ্ছে যে অস্ট্রিচের মতো, তারা চাচ্ছে যে তথ্যগুলিকে যতটা লুকিয়ে রাখা যায় ততই মনে হয় যে আমরা ভালো আছি। এই ভালো করতে যে আমাদের যেমন কোভিডের এটার কোনো টেস্ট প্রথম দিকে করাই হয় নাই, খুবই কম করা হয়েছে। আমরা টেস্টিংয়ের দিক থেকে সারা পৃথিবীতে খুবই নিচের দিকে আছি। প্রতি মিলিয়নে মাত্র 26 জনকে, প্রতি মিলিয়ন জনসংখ্যার 26 জনকে টেস্ট করা হয়েছে। সেই তুলনায় আপনি যদি সাউথ কোরিয়া দেখেন, আপনি যদি সুইডেন দেখেন, জার্মানি দেখেন, সেখানে 18,000 20,000 প্রতি মিলিয়নে টেস্ট করা হয়েছে। ইউএসএ তো এখন তো প্রায় 2 মিলিয়ন টেস্ট করতে যাচ্ছে, এবং তারা এখন এই টেস্টিংয়ের মাধ্যমে তারা আইডেন্টিফাই করতেছে পেশেন্টকে কিংবা যে ব্যক্তিকে, যে হি ইজ এ কোভিড পজিটিভ ব্যক্তি, তখন সে কিন্তু নিজের উদ্যোগেই কিন্তু আপনার আইসোলেটেড হয়ে যাচ্ছে। ভাইরাসের যে ট্রান্সমিশন চেইনগুলি, you have to break the transmission chain. If you cannot break the transmission chain, then it will simply spread like wildfire in a country like Bangladesh. এখানে আরেকটা জিনিসও আমি একটু মনে করি যে স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এখানে কিন্তু সারা ওয়ার্ল্ডেই তো একটু ছড়াই গেছে, সেখানে দুই ধরনের স্ট্র্যাটেজি আছে। একটা করতেছে যে মিটিগেশন এবং মডারেট সোশ্যাল ডিস্ট্যান্সিং, আর একটার দিকে যাচ্ছে সাপ্রেশন আর কন্টেইনমেন্ট। এই কন্টেইনমেন্ট প্রক্রিয়ায় যে লকডাউন প্রক্রিয়ায় কিন্তু দেখা যাচ্ছে যে লকডাউন যে খুবই সাকসেসফুল হয় তা না, বরং একটা সেভিং লাইভস ভার্সাস সেভিং লাইভলিহুডস, ইট বিকামস এ চ্যালেঞ্জ ফর দি গভর্নমেন্ট, ফর দি ডিসিশন মেকার্স, হাউ টু ম্যানেজ ইট। আমরা যেমন লকডাউন করে যে কাজটা করতেছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জন্য, ডেভেলপিং কান্ট্রিজের জন্য, ডেন্সলি পপুলেটেড কান্ট্রির জন্য লকডাউন ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে ইউ হ্যাভ টু গো ফর সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস স্কেলে ইউ হ্যাভ টু টেস্টিং অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ট্রিট দেম, ট্রেস দেম, টেস্ট দেম। বাট আপনি সোশ্যাল ডিসটেন্সটা এনশিওর করবেন কিভাবে যদি সোশ্যাল ডিসটেন্সটা এখানেই লকডাউন না করেন বা কোয়ারেন্টাইনে থাকতে না বলেন, তাহলে কিভাবে? কোয়ারেন্টাইনে আপনি যখন কোয়ারেন্টাইনে দিচ্ছেন 8 জনের একটা ফ্যামিলি, মাল্টি জেনারেশনাল ফ্যামিলি, সেইখানে অনেকে আবার একই ঘরের মধ্যে 4-5 জন থাকে। হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ফোর্সিং দ্য পিপল টু বিকাম ইনফেক্টেড, so it has some degree of নেগেটিভ এফেক্টস। এই আপনার কথার সূত্র ধরে আসলে প্রফেসর সেজান মাহমুদের কাছে প্রশ্ন যে ডক্টর মঞ্জুর চৌধুরী যেটি বলছিলেন আপনি কি মনে করেন, এবং আমরা যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার কথা শুনবো। আপনি যেহেতু পাবলিক হেলথ এক্সপার্ট, গোটা বিশ্বের অভিজ্ঞতার আলোকে বলতে পারেন। বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ যেহেতু আপনার জন্মস্থান, এখানকার পরিস্থিতি নিশ্চয়ই আপনি সবসময় অবজার্ভ করছেন। সো আপনি কি মনে করেন যে যে স্ট্র্যাটেজির কথা ডক্টর চৌধুরী বলছেন সেটিকে আপনি কিভাবে দেখেন?
খুব সত্যি কথা, এবং ওনার সাথে আমি কতগুলো বিষয়ে একমত হয়েও বলছি যে প্রথম থেকে আমি যেহেতু বাংলাদেশে হেলথ সিস্টেমে কাজ করে এসেছি, আমি জানি আমাদের সীমাবদ্ধতাগুলো কোথায়, আমি জানি আমাদের টেস্টিং ক্যাপাসিটি কেমন আছে। আপনারা দেখবেন আমি সোশ্যাল মিডিয়াতেও, এবং আমার সঙ্গে বাংলাদেশের অনেক পলিসি মেকাররা ব্যক্তিগতভাবে যুক্ত আছেন, সুতরাং আমি লিখেছিলাম যে যাতে তাদের চোখে পড়ে তারাও, এবং বাংলাদেশে পাবলিক হেলথ স্পেশালিস্ট বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রচুর আছেন যারা এটা দেখবেন, এবং সেখানে আমি লিস্ট করে দিয়েছি যে কি 10টা পদক্ষেপ নেওয়া যেতে পারে আগে থেকে। কারণ আমি জানি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অপ্রতুলতা আছে, আমি জানি আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস তেমন থাকবে না, আমি জানি মানুষের আর্থসামাজিক অবস্থা এমন যে আপনি চাইলেই এই যে টোটাল লকডাউন সেটা করতে পারবেন না। সেই জন্যই ওই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলোর কথা বলেছিলাম। এখন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে হ্যাঁ, আপনি যখন মানুষকে এভাবে কোয়ারেন্টাইনে দিচ্ছেন, যেখানে একই রুমে বা একই ঘরে 10 জন বা 5 জন থাকছে, সেটা এক ধরনের সংক্রমণে সাহায্য করছে। আবার অন্যদিকে তাদেরকে বাইরে আসতে দিলেও কিন্তু সেটা আরো যে ছড়াবে না তারও কোনো গ্যারান্টি নেই। সেই কারণেই একটা প্র্যাগমেটিক পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আরো আগে থেকেই এটা করা দরকার। তবু আমি এখনো বলবো যে সোশ্যাল ডিস্টেন্সিং, এবং মানুষকে একটা জিনিস, এমনকি যারা একই ঘরের মধ্যে আছে তাদেরকেও বলা যে এই ভাইরাসটি কিন্তু সংক্রমণের প্রধান বিষয়টা হলো মুখে হাত দেয়া। এই যে নাকে, মুখে, চোখে হাত দেয়া, ঘরে থাকলেও তারা যেন বারবার হাত ধোয়, একজন আরেকজনের সাথে কোনোভাবেই যেন খুব কাছাকাছি না আসে, এবং মুখে হাত না দেওয়ার প্র্যাকটিসটা করলেই একটা মেজরিটি প্রপোর্শন অফ ট্রান্সমিশন কুড বি প্রিভেন্টেড। বাট এটা তো এয়ারের তাহলে মাধ্যমে, এগুলো ডক্টর সেজান, এটা তো এয়ারের মাধ্যমে ছড়ায়, বাতাসেও ছড়ায়। যদি আপনি জানেন যে আপনার পরিবারের কেউ অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে মাস্ক পরতে হবে, এছাড়া কোনো মাস্ক পরতে হবে, এবং এই হাইজিন গুলো মানতেই হবে। এয়ারে যেটা ছড়ায় এটা এয়ার বর্ড না, কিন্তু ড্রপলেট গুলো অ্যারোসোলাইজ হয়ে অনেকক্ষণ বাতাসে ভেসে থাকে। তাহলে যার ওই পরিবারের কারো যদি হয়ে থাকে তাহলে সে মাস্ক ব্যবহার করবে, অন্যরাও মাস্ক ব্যবহার করবে। যদি মাস্ক না পায়, অ্যাটলিস্ট ঘরে তৈরি 3টা লেয়ার দিয়ে, যদি কাপড় দিয়ে বানিয়েও কেউ প্রোটেকশনটা তৈরি করে, তাও কিন্তু কাজে দেবে। এই সাধারণ বিষয়গুলো বারবার তুলে নিয়ে আসা জরুরি। আর আমি একমত ওনার সঙ্গে যে এই কাজটা করতে হয় আসলে ধাপে ধাপে, মিটিগেশন একটা স্টেজে করতে হয়, প্রিভেনশন কতগুলো টেকনিক আছে সেগুলো আরেকটা স্টেজে করতে হয়। এখন আমরা যে স্টেজে আছি, আমাদের সরকারের উচিত অল দা ওয়ে, স্বাস্থ্য খাতের উচিত অল দা ওয়ে সকলের সাথে কমিউনিকেট করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান তৈরি করে এই মাঠে নামা। Dr. Azeem, Pakistan economy is projected to face a loss up to 4.64% in the gross domestic product (GDP), 20% reduction in imports and exports, according to the news. Losses at 1.2 trillion rupees in a limited lockdown scenario. 18.53 million people, or 30% of the labor force, will be unemployed. Inflation is projected to accelerate to 11.5% in fiscal year 2020. Huge economic shocks on Pakistan. How the government is going to tackle such an immense crisis? That's true. I mean, the economic situation after this COVID-19 is projected to be very difficult. But the immediate strategy that the government has come up with is to invest in the construction industry. So the government has given a scheme where they have asked all the people interested in the construction sector to invest, and there are a host of other industries which are related with the construction sector, and the government thinks that if the construction sector revives, and the government has asked not to sort of mention your source of income. It's kind of a immunity scheme that the government has launched, whereby they think that a lot of the poor people who depend on the day-to-day wages are affiliated somehow with this sector. So after 14th of April, the government has already announced that this is the sector we are opening up, which means the cement industry would open up, which means the brick industry would work, and lots of other steel manufacturing industry would also work. So, I mean, on one side, it is something that gives a hope to the poor people. But on the other side, I mean, if the COVID-19 situation does not come under control,
that would be a big risk as well. And the Asian Development Bank said that Pakistan's economic growth to slow down due to COVID-19 outbreak, and Pakistan will be the sixth slowest growing economy in South Asia. Which measures should be taken to cut out the economic damages? Is there any hope for Pakistan's economy to regain within months or in a year? So I think there would be certainly immense pressure, but the way the government is approaching is not to buy or ask for more loans. They have appealed to the people that they come ahead, and you might have come across the articles in BBC and Telegraph for that matter. So the law of generosity and the zakat, I mean, people have been, investing a lot of money to help the government, and they have again created a tiger force. It's a government initiative whereby young people have been asked to reach out to the poor communities and spread as much support as possible. So economy would have definitely difficulties, but I mean, the projections were not in any way good for this year. Before the COVID-19 as well. So after COVID-19, certainly, there has been a dip that we expect, but we hope to recover next year and then the years to come. ডক্টর চৌধুরী, পাকিস্তানের আলোচনা করছেন, আপনি বলতে চেয়েছিলেন যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার উদ্বেগ উৎকণ্ঠার কথা। তো আপনি ইতিমধ্যেই সরকারের দিক থেকে বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আপনি কি মনে করছেন যে এখানে স্টিমুলাস প্যাকেজটা আমার মনে হয় একটু অ্যাডভান্স হয়ে গেছে? ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে রিলিফ অ্যান্ড দেন রিকভারি। এরা কিন্তু রিকভারিতে চলে গেছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেসব লোকজন, প্রান্তিক লোকজন, আপনার যারা দিন আনে দিন খায়, যাদের সেভিংস ইজ ভেরি লিমিটেড, যাদের পার ক্যাপিটা পার ডে ইনকাম লেস দেন $5 অর লেস সে $3, সেই সব লোকজনকে আপনি লকডাউন করে, সারা দেশব্যাপী এক ধরনের লকডাউন চলছে, লকডাউন করে তাদেরকে আপনি ঘরে থাকতে বাধ্য করতেছেন। ইভেনচুয়ালি দে উইল কাম আউট অ্যান্ড দেয়ার উইল বি অ্যান ইভেন্ট, এক্সপোজার ইভেন্ট উইল বি মাচ হায়ার দেন হোয়াট ইউ গেইনড ওভার দিস লকডাউন থিং। সুতরাং আমার মনে হচ্ছে যে আমাদের এই পাবলিক হেলথ এক্সপার্টদের সাথে মিলে বসতে হবে, বসে দেখতে হবে কোন কোন অ্যাক্টিভিটিসগুলি এই সংক্রমণটা ইনক্রিজ করে না, সংক্রামক সহায়ক নয়। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। একজন লোক চাষি, সে একটা বড় ক্ষেতের ভিতরে গরুর লাঙল দিয়ে চাষ করতেছে বা ট্রাক্টর দিয়ে চাষ করতেছে। সে কিভাবে কোভিড ভাইরাসটা ছড়াচ্ছে আরেকজনের কাছে? হি ইজ অ্যালোন ইন এ ফিল্ড, দেন হোয়াই ডু ইউ স্টপ হিম ফ্রম গোয়িং টু হিজ ফিল্ড? এবং তাই করা হচ্ছে। একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, আপনি রিক্সার থেকে আপনি যখন বসতেছেন, দেয়ার আর 4 feet ডিস্টেন্স অ্যান্ড ইট ইজ ইন দ্য ওপেন। সো দি পাবলিক হেলথ এক্সপার্টটা বলতে পারে যে এই কাজগুলি করলে সংক্রমণ হবে না, সংক্রমণ সহায়ক না। যেমন ধরুন, আমি এই লাইনের এক্সপার্ট না, তবু আমি বলি যে ব্যাংকার্স তারা কিন্তু বেশ একটা বিপদের মধ্যে আছে। সেখানে সেন্ট্রালি এয়ার কন্ডিশন এবং সেখানে বহু লোক আসতেছে, সেইখানে কন্টামিনেশন মানে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি ব্যাংক খোলা রাখতেছেন, কিন্তু আপনি এই বিকাশের দোকানগুলি বন্ধ করে দিচ্ছেন। বিকাশের দোকানগুলি রাস্তার পাশে, সেইখানে আপনি 6 feet 8 feet দূরে দূরে লোক দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ আসলে বিকাশের দোকান বন্ধ করে দিচ্ছে। আমি এই ধরনের কর্মকাণ্ডের কোনো পাচ্ছি না, মানে লজিক খুঁজে পাচ্ছি না। প্রফেসর ডক্টর সেজান মাহমুদ, আপনি শুনছিলেন, আপনার যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে, এবং সেই সঙ্গে আমি যে প্রশ্ন আপনার সঙ্গে মানে ওনার বক্তব্যের সঙ্গে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধানই জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি সংবিধানের কথা বিবেচনা করি, আমরা যদি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 25 দিকে তাকাই, আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিকেও তাকাই, সেখানেও যেভাবে জনস্বাস্থ্যের প্রসঙ্গটি এসছে, তো সব কিছু পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আসলে কেউ সংবিধানকেও তোয়াক্কা করছেন না, বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সেগুলো মানছেন না, যদিও সেই অঙ্গীকারনামায় তাদের প্রত্যেকেরই স্বাক্ষর আছে, সবগুলো দেশেরই স্বাক্ষর আছে। এর কারণ কি বলে মনে করেন আপনি? মানে জনস্বাস্থ্যের প্রতি এই অবহেলার কারণটা আসলে কি? আমরা ডক্টর চৌধুরীর কথায় আমরা বাংলাদেশেরটা শুনলাম, আপনিও খানিকটা ইঙ্গিত করছিলেন, কারণ আপনি, আমি জানি যে বাংলাদেশের সঙ্গে এখনো নানাভাবে পরোক্ষভাবে হলো সম্পর্কিত। ডক্টর আজিমের কাছ থেকে আমরা পাকিস্তানের প্রসঙ্গে শুনছিলাম। সো আপনার কাছে কি মনে হয়?
এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিতে যাওয়ার আগে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে অনেক সময় যে আমরা আমেরিকার হেলথ সিস্টেমের সাথে তুলনা করতে যাচ্ছি বা আমেরিকা এটা করছে বলে যেন বাংলাদেশের এটা না করাটা জাস্টিফাইবল, এরকম একটা অ্যানালজি তৈরি করি। এটা যে কতটা ভুল হয় আমি জাস্ট একটা উদাহরণ দিই যে অথবা আমেরিকান অথবা ইনফ্রাস্ট্রাকচার অথবা আমরা এরকমও অনেক সময় বলি যে আমেরিকায় হয়েছে, চীনেই হয়েছে, আমাদের হবে না কেন, বা আমাদেরও ওরাও হবে। পারছে না, আমরা হ্যাঁ, এটা পারতে যে হবে, পারবো কিভাবে? হ্যাঁ, এটা যে কত ভুল মানে তুলনা, তার আমি একটা উদাহরণ দিই যে আমাদের ফ্লোরিডা স্টেট ধরুন মোটামুটি বাংলাদেশের চেয়ে একটু বড়, জনসংখ্যা অনেক কম। আমাদের এখানে মাত্র 3টি টেস্টিং ফ্যাসিলিটিস ছিল হেলথ ডিপার্টমেন্টে। আমরা যখন এই এপিডেমিককে প্রেডিক্ট করলাম এবং এটা প্যান্ডেমিক হয়ে গেল এবং সেটা জানুয়ারি মাসে বলে আসলাম, আপনি দেখুন 1 মাসের মধ্যে টেস্টিং ক্যাপাসিটি বাড়িয়ে হাজার হাজার না লাখে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের যেমন মেডিকেল কলেজের আমাদের বিশাল একটা বায়োমেডিকেল সায়েন্স কলেজ আছে, স্কুল আছে এটার আন্ডারে, সমস্ত কিছু ল্যাব বন্ধ করে দিয়ে এটা রিএজেন্ট তৈরি এবং জেনেটিক সিকোয়েন্সিং তৈরি করে টেস্ট কিট গুলো তৈরি করা হয়ে গেল। এই যে ইনফ্রাস্ট্রাকচার আমেরিকাতে আছে এটা তো বাংলাদেশে নেই, আমরা জানি সেটা। সেই জন্যই প্রস্তুতিটা হওয়া উচিত ভিন্ন মাত্রায়। আমি ডক্টরের সাথে একমত যে সমস্ত পাবলিক হেলথ সেক্টর, ডাক্তার, সমস্ত প্রতিনিধিদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে কোনটা করলে কি হবে, কারণ আমাদের প্র্যাগমেটিক হতেই হবে। আমি একটা মানুষকে না খেয়ে মারবো নাকি 1% চান্স আছে এই ভাইরাসটি হয়ে মরার, সেটার জন্য তাকে ঘরে আটকে রেখে না খেয়ে দেওয়া মারবো, কোনটা করতে যাব? এই কাজগুলো করার জন্য এক্সপার্ট আছেন এবং আমার মনে হয় বাংলাদেশে এক্সপার্টের কোনো অভাব নেই। যেহেতু আপনি হিউম্যান রাইটস এর কথা বললেন, আজকে আমি একটি তথ্য দিই। আমেরিকাতে আমি হেলথ ডিসপ্যারিটি নিয়ে স্টাডি করি যেটা হিউম্যান রাইটস এর সাথে যুক্ত। আপনি দেখুন শিকাগোতে বা ইলিনয়তে জনসংখ্যার মাত্র 30% হলো আফ্রিকান আমেরিকান, কিন্তু কোভিডে মারা গেছে 70% আফ্রিকান আমেরিকান। ইলিনয় থেকে আসুন লিউজিয়ানাতে, সেখানে জনসংখ্যার 32% আফ্রিকান আমেরিকান, কোভিডে মারা যাচ্ছে হলো 72% আফ্রিকান আমেরিকান। এইটার কারণ হিসেবে যদি আমরা দেখি সেখানেও কিন্তু হিউম্যান রাইটস এর বিষয়টা আসে, কারণ আমি হেলথকে হিউম্যান রাইটস মনে করি। এটাকে বৈষম্যটা আমেরিকান বৈষম্যটা, তো বৈষম্যটা কিভাবে হচ্ছে যে তাদের অ্যাক্সেস টু হেলথ কেয়ার নাই, তাদের ইমিউনিটি ভালো না, কারণ হলো যে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য ডায়াবেটিস আছে, ওবিসিটি আছে, অন্য কোমরবিডিটিস আছে। সে একই কথা কিন্তু বাংলাদেশের বেলায় খাটে। আমি একেবারে একমত হচ্ছি যে মানুষটি দিন আনে দিন খায়, যে মানুষটি শ্রমিক, তাদেরকে অর্থনৈতিক সাহায্য না দিয়ে, ডাক্তাররা যেখানে পিপিইর অভাবে কাজে যেতে পারছে না সেই সেক্টরে না দিয়ে অন্য সেক্টরগুলোতে টাকা ঢাললে সেটা ইকোনমিক বুস্ট আপ হবে, আমার ক্ষুদ্র মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স জ্ঞান সেটা বলে না। Dr. Azim, the Pakistan government announced some economic packages worth 900 billion rupees, which is approximately 5.66 billion USD, and 1.25 billion for low-income groups, 1.76 billion USD for wheat procurement. Over 5 million people will be provided a monthly stipend of $20 for the next 4 months. Loan interest payments for exporters had been deferred temporarily. 100 billion rupees, approximately 63 million US dollar was provided to support small industries and the agriculture sector. Even World Bank fast tracks 200 million USD COVID-19 support for Pakistan. Is it possible to mitigate the crisis through these initiatives? And do you think long-term economic packages are mandatory for Pakistan? So, as you mentioned, there has been very comprehensive package that's been provided by the government. Obviously, the scale of the situation is very alarming, and any relief package won't be enough. The only possibility is to control the situation as much as possible, and we can only mitigate
while avoiding the spread of the disease. So that's been, one of the key messages that's been run through the different campaigns that the government has launched. And obviously, having all these economic packages, I mean, today the figure came out to be 8 billion US dollars, which the Prime Minister announced that they've already put in the relief efforts. But certainly, there's a lot more that is required, and government from its resources would not be able to inject more money. So what the government is focusing on is controlling the spread of the disease, and what they have projected as the numbers are growing during the month of April. If the same growth rate persists for the rest of the April, then government would run short of the ventilators, short of the medical facilities. So we cannot afford to let it spread the way it is spreading at the moment. So that's the bottom line. ডক্টর চৌধুরী, আমি একটা প্রশ্ন, যে প্রশ্নটা এখানে ঘুরে ফিরে না আসলেও আমাদের সোসাইটিতে আছে, যে চিকিৎসকরা বা যেটি ডক্টর সেজান বলছেন যে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু হচ্ছে না, হুইচ ইজ ট্রু। তাদের অনেক পিপি মানে সুরক্ষার সংকট আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চিকিৎসকরা যে ব্রত নিয়ে আসলে এই সেবায় আসেন, অনেক চিকিৎসকই পালিয়ে গেছেন, এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নিজেও বলছেন চিকিৎসকদের সম্পর্কে যে তাদের সুযোগ সুবিধাও দেওয়া হবে, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে হবে। সো কেন এই পরিস্থিতি তৈরি হলো যে অনেক জায়গায় চিকিৎসকদের পাওয়া যাচ্ছে না? অনেক জায়গায় রুগী গেলে নার্স চিকিৎসক সব দৌড়ে পালাচ্ছেন, হয়তো কোভিড-19 নিয়ে যাচ্ছেন না, অন্য কোনো কারণে যাচ্ছেন। চিকিৎসকরা আমাদের থেকে ভালো জানেন যে কোভিড-19-এর ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কতটুকু বেশি। আপনি দেখুন যে ইটালিতে 6% ডেথ হয়েছে আপনার ডাক্তার এবং হেলথ কেয়ার ডাক্তারদেরই। আপনার উহানে 1700 মেডিকেল পার্সোনাল ইনফেক্টেড হয়েছিল। আপনি দেখেন এই বাংলাদেশেই গত বছর 14 জন চিকিৎসক ডেঙ্গুতে মৃত্যুবরণ করছেন। তাদের কিন্তু আপনি নাম জানেন না, আমরা নাম জানি না তারা তো এই চিকিৎসা করতে যেয়েই তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন। আমরা কি তাদের কথা মনে রাখছি? রাখিনি। এখন এইখানে আজকে আমি একটা ছবি দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন ডাক্তার তারা পলিথিনের ব্যাগ দিয়ে ওই হেড কাভার বানিয়ে রোগীদের চিকিৎসা করতেছেন। এটা কেন হবে? এটা কেন হবে? আমরা ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে কোনো রকমের যথেষ্ট রকমের সুরক্ষা দিচ্ছি না, এবং ডাক্তার সাহেবরা খুব ভালো মতো জানে যে এখানে যদি সে কোভিডে ইনফেক্টেড হয় সে ভেন্টিলেটর পাবে না। বাংলাদেশে কয়টা ভেন্টিলেটর আছে, কয়টা আইসিইউ আছে যেখানে আপনার সিরিয়াস কোভিড পেশেন্টকে ট্রিটমেন্ট করা যায়? নাই, খুব একটা বেশি নাই, অল্প কিছু। এরা যা কিছুই বলে সব কিছুতেই একটা অস্বচ্ছতা। আপনি যেমন এই যে বলা হয় না যে WHO ডিরেক্টর জেনারেল সাহেব প্রায় বলেন যে টেস্ট টেস্ট টেস্ট, আমি বলি টেস্টের সাথে ট্রান্সপারেন্সি অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি ফর বাংলাদেশ। কারণ যেখানে ট্রান্সপারেন্সি নাই সেখানে আপনি কিন্তু এই পলিসি ডিসিশন আপনি নিতে পারতেছেন না। আপনি যেমন ধরুন যে কৃষির কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট হার, যে উনি ধারণা করেছেন যে একটা খাদ্যের সংকট হতে পারে সারা পৃথিবীব্যাপী। যখন এরকম একটা সংকট হয়েছে, খাদ্যের সংকট হতে পারে, উনি 2 বার কিন্তু বলেছেন। কিন্তু উনার মন্ত্রিসভার লোকেরা কৃষিতে 1 টাকাও কিন্তু আপনার বরাদ্দ দেওয়া হয়নি, 1 টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। কৃষিতে তো বরাদ্দ দিতে হবে, তাদেরকে বীজ দিতে হবে, তাদেরকে অ্যাটলিস্ট উৎসাহ দিতে গেলেও তো পয়সা লাগে, তাদেরকে ইনফরমেশন দিতে হবে, আপনি দিচ্ছেন না। মৎস্য চাষ, এই মৎস্য চাষ, কৃষি, আপনি এই যে দেখেন দুধের দাম কত 20-25 টাকা নাকি কেজি হয়ে গেছে, বিক্রি করতে পারতেছে না। মিষ্টির দোকানগুলি খোলা রাখলে কিভাবে কোভিড ছড়ায়? যদি বলা হয় যে মিষ্টির দোকানে 6 ফুট অন্তর অন্তরই করবে, আপনার ইউএসএতে কি সুপার মার্কেটগুলিতে লোক যাচ্ছে না? 5 জন বের হচ্ছে, 5 জন আপনার ঢুকাচ্ছে। আমি দেখলাম সুন্দরভাবে এইখানে 6 ফিট অন্তর অন্তর আপনার ই করতেছে, ওই ডিস্টেন্সে দাঁড়ায় সাহায্য নিতেছে। হাটকে আপনি বন্ধ করে দেন কেন? হাটকে, গ্রামের হাটকে আপনি বন্ধ করার দরকার নাই, আপনার হাটকে বিস্তৃত করে দেন। গরুর হাট এক জায়গায়, মুরগির হাট এক জায়গায়, জায়গার তো অভাব নাই। আপনি শহরে এই যে সবজির যে দোকানগুলি, কাঁচা বাজারকে এক্সপ্যান্ডেড করে দেন, আপাতত রাস্তার পাশে বসায় দেন, লোকের এমপ্লয়মেন্ট হবে এবং কৃষি পণ্য আসবে। কৃষি পণ্য তো এখন পানির দরে অনেকে বিক্রি করে দিতে হচ্ছে। আপনার যে সাপ্লাই চেইন, এগ্রিকালচার ফুডের সাপ্লাই চেইন রাখতে হবে, ওপেন রাখতেই হবে। কারণ 17 কোটি লোক, আপনার যদি জনরোষ সৃষ্টি হয়, আপনার যদি
এই ফুডের অভাবে, আপনি জানেন যে রাজশাহীতে কয়েকটা কুকুর, রাস্তার কুকুর, তারা ক্ষুধার্ত হয়ে একটা হরিণ এবং তার হরিণের 3টে বাচ্চাকে খেয়ে ফেলছে, কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ডক্টর সেজান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বরাবরই জনস্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অনেক গুরুত্ব দেবার কথা বললে কেউই কিন্তু খুব একটা তাতে কর্ণপাত করছেন, এবং মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স MSF বলছে যে কোভিড-19 প্যান্ডেমিক ব্রিংস নিউ চ্যালেঞ্জেস টু ওয়েল ডেভেলপড হেলথ কেয়ার সিস্টেমস। সো ভবিষ্যতে এই রাষ্ট্রগুলো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে এবং কতটা সচেষ্ট হবে বলে আপনি মনে করছেন? At the same time, আমি আরো প্রশ্ন রাখতে চাই যে MSF বলছে যে বিফোর দ্য হেলথ সার্ভিসেস as in most European countries were focused on individual care, but now they have to start thinking about public health in an outbreak context instead. অন্যান্য দেশগুলোর এই পথে হাঁটা উচিত কিনা, এই ব্যাপারে আপনার মতামত কি? আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে এই প্রশ্নটা আপনার কাছে থাকলো আমার। আপনি একদম আমার বিগত 20 বছরের ক্যারিয়ারের মূল সূত্রটি বলে দিয়েছেন। সেটা হলো, আমি যখন মেডিসিন পড়েছি, আমি যখন বুঝতে পেরেছি যে মেডিসিন আর পাবলিক হেলথে আমরা আলাদা করিয়ে ভাবে যে মেডিসিনে আপনি একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে একটা প্রেসক্রিপশন লিখে একজনকে ভালো করা যায়, আর পাবলিক হেলথে আপনি একটি প্রোগ্রাম তৈরি করে মিলিয়ন্স অফ লোককে আপনি বাঁচাতে পারেন। আমি কিন্তু ওইটাই পছন্দ করছি। এটা এমন না যে আমি ওটাকে আলাদা করছি, ডিসকার্ড করছি, তা না। কিন্তু দেখুন, আজকে এই মুহূর্তে আমেরিকার একটি বড় সায়েন্স ম্যাগাজিনে একটি কমেন্টারি বের হয়েছে, এবং আমি যেহেতু একটা মেডিকেল কলেজের ডিসিশন মেকিং এর পথে থাকি অ্যাসিস্ট্যান্ট ডিন হিসাবে, আমরা আমাদের কারিকুলামে অলরেডি পাবলিক হেলথকে ব্লেন্ড করেছি এবং সেটা আরো করছি, এবং সেটা হবে আমাদের সামনের প্রক্রিয়া। প্রত্যেকটা মেডিকেল কলেজে 114টা মেডিকেল কলেজ আছে যারা অ্যাক্রিডিটেড আমেরিকাতে। প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন পাবলিক হেলথকে মেডিসিনের সাথে ব্লেন্ড করে নিয়ে আসছে। এবং এই ব্লেন্ড কথাটার মানেটা আমি একটু বলি, যে যিনি ক্লিনিশিয়ান হবে তাকেও পাবলিক হেলথ জানতে হবে এবং পাবলিক হেলথের বিষয়গুলো জানতে হবে। একটা উদাহরণ দিই, যে এই যে আজকে আমরা যখন টেস্ট করছি, আপনারা জানেন যে PCR দিয়ে টেস্ট করা হতো, সেটাতে কিন্তু সেন্সিটিভিটি বলে একটা বিষয় আছে, যে কত পার্সেন্ট মানুষকে আমরা আসলে ধরতে পারি। ওখানে দেখা গেছে যে চীন বা অন্যান্য দেশে এটা প্রায় 65-60 ভাগ এরকম। তার মানে আপনি 35 ভাগ লোককে ফলস নেগেটিভ করে আবার ছেড়ে দিচ্ছেন জনগণের মধ্যে। এই জিনিস একজন ক্লিনিশিয়ান না বোঝেন, তাহলে কিন্তু তিনিও প্রিভেন্ট করতে পারবেন। তো মূল বিষয়টা হলো যে পাবলিক হেলথ এখন অনিবার্য, এবং পাবলিক হেলথ আমাদের প্রোগ্রামের সাথে ব্লেন্ড করার জন্য কোন কোন প্রোগ্রাম আমেরিকাতে রেসিডেন্সি অলরেডি শুরু করে দিয়েছে, যে তাদেরকে রেসিডেন্সির সঙ্গে একটা মাস্টার্স ইন পাবলিক হেলথ ডিগ্রি করতে হবে, যাতে তারা পাবলিক হেলথ বিষয়টি জানতে পারে। আপনার কথার সূত্র ধরে এবং ডক্টর চৌধুরীর কথার সূত্র ধরে প্রশ্ন রাখতে চাই যে জনস্বাস্থ্য সুরক্ষায় কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কার্যকরী বাজেট নাকি সুদূর প্রসারী পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি? সেই সঙ্গে ডক্টর চৌধুরী ট্রান্সপারেন্সির কথা বলেছেন, অ্যাকাউন্টেবিলিটির প্রসঙ্গটাও হয়তো তার আলোচনার মধ্যে ছিল। এটি, এবং অনেকেই বলেন যে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকারের সদিচ্ছাটাই আসলে মূল কথা। এটা কতটুকু সত্য? আমি বলবো যে দুটো ব্লেন্ড হয়ে যায়। আপনার পরিকল্পনা, আমরা তো পরিকল্পনা করি স্ট্র্যাটেজিক প্ল্যান উইথ বাজেট। তাহলে আমি জানি যে আমার কি রিসোর্স আছে এবং আমার স্ট্র্যাটেজিক প্ল্যানের কোন অংশগুলো আমি বাস্তবায়ন করতে পারবো। এই যে ডাক্তারদের বিষয়ে বলুন, আমি বাংলাদেশের ডাক্তার সমিতিগুলোর সেফটি নিয়ে যারা কাজ করে তাদের সাথে সরাসরি যুক্ত, এবং আমি বহু আগে বলেছিলাম যে ডাক্তারদের এই সেফটি নিশ্চিত করতে হবে, কতগুলো PPE দরকার। আর আরেকটা জিনিস যেটা ডক্টর চৌধুরী বললেন, আমি একমত, আপনি যদি সায়েন্টিফিক্যালি মেজার নেন তাহলে কিন্তু অনেক কিছু প্রিভেন্ট করা সম্ভব। আপনারা তো, আমার স্ত্রী একজন হসপিটালিস্ট, ও একজন ইন্টারনাল মেডিসিন পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং হসপিটালিস্ট। তার মানে হলো ও প্রতিদিন হাসপাতালে যাচ্ছে, রোগী দেখছে। আমি কিন্তু প্রতিদিন যাওয়ার আগে ওকেও স্মরণ করিয়ে দেই যে তুমি এই প্রিভেন্টিভ মেজার নিবে, তুমি এই জিনিস ভুলবে না। কারণ হলো যে ওগুলো মেজারটা নিলে এটা প্রিভেন্ট করা যায়, সায়েন্টিফিক্যালি সেটা প্রমাণিত। তার মানে এই না আমরা বাংলাদেশের সব ডাক্তারদেরকে জোর করে কাজে দিয়ে তাদেরকে ইনফেক্টেড করতে দিব, কারণ তারা ইনফেক্টেড হলে তার ফ্যামিলি হবে, ফ্যামিলি ইনফেক্টেড হলে তার কমিউনিটি হবে। এই বোধটা যদি আমাদের সরকার বা স্বাস্থ্য ব্যবস্থার লোকজনের না আসে তাহলে খুব মুশকিল। প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তাকে যারা উপদেশ দিচ্ছেন তারা যদি বলে যে ডাক্তাররা কাজ থেকে পালাচ্ছে, সুতরাং আমাদেরকে জোর করে তাদেরকে কাজে ঢুকাতে হবে, তিনি কিন্তু বিভ্রান্ত হতে পারেন। কেন তারা পালাচ্ছে, কেন তাদের আজকে PPEর অভাব, এত হাজার হাজার কোটি টাকা সর্বত্র ব্যয় হচ্ছে,
আর এই যে জনগোষ্ঠী সেবা দিবে, ডাক্তাররা জনগণের বন্ধু হোক, বন্ধু হিসেবে ট্রিট করা হোক এবং সেই ব্যবস্থা করা হোক, এটাই হবে আমাদের জোর দাবি। Dr. Syed Azeem Ali Shah, as you know that SARC is a dead issue actually, এবং there is a perception that the reason is India and Pakistan's rivalry. So and India is not interested about that much SARC. But on 15th March, Indian Prime Minister Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SARC countries. And it seems that Pakistan was not that much interested on this. But what measures are going to take for SARC members? Is there any clear idea? And what is Pakistan's position on this? And what initiatives SARC has announced for Pakistan to fight COVID-19? So I think regarding the SARC platform, you have to take things under the context. I mean, since 2014, SARC has been not very active. So India boycotted the SARC meeting in Islamabad, and since then there has been efforts, but India has not been sort of agreeing to participate. I think the Pakistan government has welcomed the initiative that Prime Minister Modi took to assemble the SARC leaders. But because of the, in the last couple of years, the measures that Pakistan has taken, just for instance, Pakistan opened up the Kartarpur corridor, and they wanted, Indian government participation at the highest level, but India refused not to participate. And then there was, the February 2019 incident of, airstrike, and then Pakistan responding and then releasing their pilot. So if you put the things into perspective, obviously, Pakistan did not boycott, but I think since that's a welcome beginning, which has been, sort of started from the Indian side, I personally believe that, if this gains momentum, and Pakistan has now reached out to the health ministers in the SARC countries that, we have to carry on with this initiative, and we have to hold a conference over video. So I personally believe that, it would gain traction, and there's all possibility that, Pakistan could participate if the SCO summit is held in India this year. ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা একটু শেষের দিকেও চলে এসেছি, এবং আমরা জানি গত বছর আসলে চরম উৎকণ্ঠায় কেটেছে আমাদের ডেঙ্গু নিয়ে, আর এবার তো বৈশ্বিক মহামারী করোনা তার সঙ্গে যুক্ত হয়েছে, এবং সামনে বর্ষাকাল। ডেঙ্গু নিয়ে অনেকের মধ্যে প্রচুর মশা, আপনারা এক্সপার্টরা কি পরামর্শ দিলেন? সিটি কর্পোরেশনগুলো কি করলো, সরকার করলো, কারোর কাছে স্পষ্ট নয়, বাট মশার উপদ্রব বেড়েছে। কোভিডের আতঙ্কের সঙ্গে ডেঙ্গুর একটা আতঙ্ক আছে। সো সব মিলিয়ে আসলে পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, কি হচ্ছে, কি মনে করছেন? খুব ছোট্ট করে বলবেন, কারণ খুব বেশি সময় আমার হাতে নেই। সংক্ষেপে যদি বলতে হয়, যে মশাটা আপনাদেরকে এই মুহূর্তে কামড়াচ্ছে বা একটু ডিস্টার্ব করতেছে, এটা কিউলেক্স মশা, কিউলেক্স কুইনকিফেসি। এটা ডেঙ্গু ছড়ায় না। তবে এডিস মশার সংখ্যা এখন প্রকৃতিগতভাবেই কম থাকে এই সময়টায়, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, গত বছরের এই সময়ের তুলনায় 4 গুণ বেশি ডেঙ্গু কেস পাওয়া যাচ্ছে ঢাকা শহরে। তো সুতরাং এবং এখানে আরেকটা প্রশ্ন, যে কোভিড-19-এর কারণে এটা মানে সব মিলে যেটা দেখা যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এবং সবাই মূল ফোকাসটা হচ্ছে করোনা ভাইরাস কেন্দ্রিক। সেখানে এই ব্যবস্থা, এই ম্যানেজমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক প্রপারলি হচ্ছে বলে মনে হচ্ছে না এখন, অনেকেই মনে করছেন। রাইট। এখানে একটা ব্যাপার হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টেও খুবই ব্যস্ত কোভিড নিয়ে, তারপরেও তারা কাজ যে চালাবে না তাও না, তারা চালিয়ে যাবে, সিটি কর্পোরেশনও কাজ চালিয়ে যাবে, কিন্তু যে একটা বিরাট অংশ শহরের, তারা কিন্তু দেশে চলে গেছেন। দেশে চলে যাওয়ার ফলে তাদের বাড়ি ঘরের আশেপাশে পানি জমেছে। গতবার কয়েকদিন আগে বৃষ্টি হলো, আবারও যদি বৃষ্টি হয় পানি জমে, তাহলে এইখানে কিন্তু আপনার এই তাদের অ্যাবসেন্সে এডিস মশা জন্মানোর একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাছাড়া গত বছর বাংলাদেশের সকল অঞ্চলেই, বেশ কিছু অঞ্চলে আপনার ডেঙ্গু হয়েছিল, এবং সেকেন্ডারি ভেক্টর যেটা এডিস অ্যালবোপিক্টাস, এই অ্যালবোপিক্টাস অনেক জায়গায় এই সাস্টেইন ওয়েতে এই ইনফেকশনটা মেনটেন করছে গ্রামের দিকে, প্রান্তিক শহরগুলিতে। তো সেই জন্য আমার মনে হয় কি, এটা মোটামুটি ধারণা করা যায় যে এবছরও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, এবং কোভিডের সাথে ডেঙ্গুর কিন্তু কোনো নাই, মানে বিরোধিতা নাই।
কোভিড হলে কিন্তু ডেঙ্গু হতে পারে। একই রোগী কোভিড ভাইরাস, আপনার কোভিড ইনফেক্টেড লোক কিন্তু সিঙ্গাপুরে ডেঙ্গু ইনফেক্টেড হয়েছে, তাতে তার রিস্ক তো বাড়বে, রিস্ক তো ডেফিনেটলি রিস্ক বাড়বে। অ্যাট দ্য সেম টাইম যদি এই কোভিড এর এই সংক্রমণ থাকে, গড ফরবিড যদি এরকম সংক্রমণ থাকে, সেই সাথে যদি ডেঙ্গুও হয় জুলাই আগস্টের দিকে, তাহলে আমাদের জন্য একটা আসলেই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা পড়ে যেতে পারি। প্রফেসর সেজান, আপনি একটু বলবেন যে আপনার কি ধারণা একজন এক্সপার্ট হিসেবে যে খুব সহসাই বর্তমান পরিস্থিতির কোনো উন্নতি হবার সম্ভাবনা আছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, ইউএস এর প্রেক্ষাপটে কিংবা গ্লোবালি? এবং সাইকোলজিস্টরা বলছেন যে লকডাউন বা কোয়ারেন্টাইনে থাকার ফলে বর্তমানে তো বটেই, এমনকি করোনা পরবর্তী সময়ে প্রায় সব বয়সের মানুষের মধ্যে নানা রকমের স্বল্প এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যায় পড়বার আশঙ্কা রয়েছে। তো এই জন্য এখন থেকেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ জরুরি নয় কি, এবং সেটা কি ধরনের ব্যবস্থা হতে পারে? খুব সত্যি কথা বলেছেন, এবং আমি দেখবেন ইউটিউবে একটা ছোট্ট টিপস দিয়েছি ভিডিওতে, 10টি উপায়ে কিভাবে আপনি কোয়ারেন্টাইনে থেকেও নিজের বডির ইমিউনিটি বাড়াতে পারেন এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি দেখতে পারেন। এগুলো বলতে গেলে আসলে সময় লাগবে, আপনার সংক্ষেপের সময়। তবে আমি দুটো জিনিস বলি, যে যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে সারা বছর আমরা যেরকম ফ্লু সিজন পাই, হয়তো সামনে ভবিষ্যতে এরকম কোভিড সিজন হয়ে যাবে, পৃথিবী থেকে টোটালি এটা বিলুপ্ত হয়ে যাবে এরকম এখন পর্যন্ত খুব আশাবাদী হতে পারছি না। কিন্তু যেটা দরকার এই মুহূর্তে, এবং আমি এখনো বারবার বলবো, ডক্টর চৌধুরীর সাথে একটা বিষয় আমি রেসপেক্টফুলি দ্বিমত করতে চাই, সেটা হলো যে বাংলাদেশে এখনো হাট বাজার চলতে দেওয়ার মতো সময় বোধহয় হয়নি। কারণ আমরা যদি সেগ্রিগেটও করে দেই, বাংলাদেশের মানুষের শিক্ষার অবস্থা চিন্তা করলে সেটা মেইনটেইন হবে বলে মনে হয় না। এখনো বড় সোশ্যাল গ্যাদারিং না করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, হাইজিন মেইনটেইন করা, এই জিনিসগুলো না করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে ধরুন ইনসিডেন্সের যে আমরা কার্ভটা দেখি, সে কার্ভটা ফ্ল্যাটেনিং হচ্ছে বা নেমে যাচ্ছে। আমেরিকার ক্ষেত্রে বলা যায় সেটা এখন পর্যন্ত একটু শুরু হয়েছে। গতকাল নিউ ইয়র্কের জন্য খুব ভালো দিন ছিল না, 3 দিন টানা কমে যাওয়ার পরে মৃত্যু হার হঠাৎ করে আবার বেড়ে গেছে, কিন্তু হসপিটালাইজেশন কমে গেছে অনেক। তা আমি ধরে নিচ্ছি যে যেটা আমরা আশা করেছিলাম, আমি জানুয়ারি মাসেই বলেছিলাম, এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বলেছিলাম যে ধীরে ধীরে হয়তো এপ্রিলের শেষের দিকে এটা ওয়ার্ল্ড ওয়াইড কমতে শুরু করবে। সেই জায়গাটা এখন মনে হচ্ছে যে এটা একটু ডিলে হবে এবং হয়তো জুন জুলাই পর্যন্ত চলে যাচ্ছে। আর ওভারঅল আমেরিকার যে 1 লক্ষ মানুষের মৃত্যু বলে প্রেডিক্ট করা হচ্ছিল, আজকের প্রেডিকশন অনুসারে মনে হচ্ছে সেই সংখ্যাটা আরো কমে যাবে। এইটা হলো আশার কথা। বাট আপনি বলছেন ক্ষেত্রে যে এটা সিজনাল ফ্লু হিসেবে থেকে যাবে, তো থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি, আমাদের থেকে যেতে পারে আর কি। সেক্ষেত্রে যেতে পারে এবং সেটার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে এই আশঙ্কার সঙ্গেই সবসময় আমাদেরকে বসবাস করতে হবে। এবং এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, মানে এই যে সোশ্যাল ডিস্টেন্স করা, কোয়ারেন্টাইন, সেটিও অব্যাহত রাখতে হবে সবসময়ের জন্য। না, এখন ধরুন সেটা যদি এপিডেমিকের মতো না হয়, একটা পার্টিকুলার সিজনে যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জাও তো অনেক মানুষকে মারছে, কিন্তু যদিও কোভিড তার চেয়ে বেশি এখন। তার কারণ হলো এটা গ্লোবাল প্যান্ডেমিক হওয়া। কিন্তু ধরুন এটা যদি সিজনাল হয়ে যায়, সেক্ষেত্রে ওই সিজনের আগে হয়তো কোনো একটা ভ্যাকসিন এসে যাবে আমরা আশা করছি, অথবা ওই সময়টাতে সতর্কতা অবলম্বন করা, এই ধরনের পাবলিক হেলথ মেজার নেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নেই। তবে আমার যেটা ধারণা হচ্ছে তা হলো যে ধীরে ধীরে কমে যাবে। এই কমে যাওয়াটা নির্ভর করছে আমরা কতটা স্ট্রিক্টলি প্রিভেন্টিভ মেজার গুলো নিচ্ছি এবং ওভারঅল একটা স্ট্র্যাটেজি, মিটিগেশন এন্ড অল আদার পলিসি ইমপ্লিমেন্ট করছি, তার উপর এটা ডিপেন্ড। Dr. Azeem Ali Shah, COVID-19 is going to change social order as well as world order drastically. Is there any chance of changing Pakistan's international political or geopolitical framework? Yes, I believe, there would be major shifts that would happen as a result of COVID-19, and Pakistan won't be an exception. I foresee that, there would be more regional cooperation and collaboration to let's say, lift the poverty in this region.
I think the government, the current government, I certainly believe from the very start, they have taken the office. They have been reaching out to the neighbors and trying to forge better relationships. And it's been very sort of with an open heart that we really want to build the trust among the neighboring countries. So as a result of this COVID-19, since this is one of the world's most thickly populated continent, and particularly this region. So I think, there is an opportunity here where Pakistan government, using the platform of SAARC or bilateral relationships, can certainly build a more trustworthy relationship with the neighboring countries. ডক্টর সেজান মাহমুদ, আমরা একদম শেষের দিকে, এনি ফাইনাল থটস ইন 30 সেকেন্ডস? ইন 30 সেকেন্ডস আমি এখনো বলবো যে সারা পৃথিবীব্যাপী সবাই এখন পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলুন। আমরা যে প্রিভেন্টিভ কথাগুলো বলছি, মুখে হাত না দেওয়ার ব্যাপারটা, সেটা মেনে চলুন। যদি আপনি মনে করেন যে আপনার অসুস্থতা হয়েছে এবং ঠান্ডা জ্বর কাশি হলে কোভিড হবে এমন কোনো কথা নেই, কিন্তু সবচেয়ে আগে যেটা করুন যে অন্যর থেকে দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা। এবং আমেরিকাতে যেটা সিস্টেম আছে যে আমরা ফোন করে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ড্রাইভ থ্রুতেই টেস্ট করতে পারছি, এই সুবিধা হয়তো বাংলাদেশে নাই, কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা এটা মেনে চলুন। আমি সরকারের কাছে একটা অনুরোধ করব, বিশেষ করে দেখে মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আর ডাক্তাররা যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। এরকম না হয়ে বন্ধুত্বপূর্ণ ভাবে, ডাক্তাররাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকেও কাজে নিয়ে আসে। এবং আমি একই সঙ্গে বলবো ডাক্তারদেরও বুঝতে হবে যে এই দুঃসময়ে তাদেরও তো দায়িত্ব কাজটা করার, তার যখন যেখানে যার যেভাবে করতে হবে সে প্রোটেকশন নিয়েই তিনি যেন করেন। মানুষ যেন মনে না করে ডাক্তারও তাদেরকে বর্জন করছে বা পরিহার করছে শুধু কোভিড হওয়ার কারণে, এরকম যেন মনে না। ডক্টর এই প্যানিক সৃষ্টি না হলে। Dr. Azeem, any final remarks? 30 seconds. I believe, nothing is different in terms of the context of the South Asian countries, and we've got to, realize our own personal responsibility not to, start social gatherings again, and just follow the simple principle of staying safe, staying at distance, and just following the advice of the doctors. I think, I would like to give my gratitude to the doctors who are in the field at the moment fighting the coronavirus at the front end. ডক্টর মঞ্জুর চৌধুরী, আমি 30 সেকেন্ডেই বলবো যে আমাদের যে অ্যাকশন প্ল্যানটা আছে, আপনার কোভিড রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস একটা প্ল্যান আছে, প্ল্যানটা আরও আপডেট করা দরকার। আমার মনে হয় যে দেশে এবং বিদেশে যত পাবলিক হেলথ এক্সপার্ট আছে তাদের সাথে দরকার হলে ভার্চুয়াল কনফারেন্স করে হলেও একটা ডকুমেন্ট তৈরি করা দরকার, যে ডকুমেন্টটা আমাদের এই জনগোষ্ঠীকে এই তাদের হেলথ সিকিউরিটিরও দিবে, কোভিড থেকেও বাঁচাবে, অ্যাট দ্য সেম টাইম তাদের যে ইকোনমিক যে এই প্রবলেমটা তার থেকেও ইমিডিয়েট রিলিফ দেবে, অ্যাট দ্য সেম টাইম লং টার্ম রিকভারির তো পরে আসতেছে। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রফেসর ডক্টর সেজান মাহমুদ, ডক্টর সৈয়দ আজিম আলী শাহ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ডক্টর সৈয়দ আজিম আলী শাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 নিয়ে, এবং আমার অতিথিরা যুক্তরাষ্ট্র থেকে, পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে যে বিষয়গুলো বললেন, একটি হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা সমন্বিত পরিকল্পনা দরকার, ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান নেওয়া দরকার। সবাই মিলে একমত হয়েছেন যে সরকারগুলো বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা জনস্বাস্থ্যকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেননি। তার একটা কারণ হচ্ছে তাদের জনবিচ্ছিন্নতা বা জনগণকে আস্থায় না নেওয়া, বা জনগণকে উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে না চাওয়ার কারণে, যে কারণে তারা সবসময় এক ধরনের ডিনায়াল সিনড্রোমের মধ্যে থাকেন বা অস্বীকৃতির প্রবণতার মধ্যে থাকেন। সংকট সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপের পরামর্শ ওনারা দিয়েছেন, এবং এই ব্যাধিটি হয়তো থেকে যাবে অনেক দিন, বাট ধীরে ধীরে হয়তো যে আকারে আছে সেটি এপ্রিল না হলেও মে, জুন বা জুলাই নাগাদ হয়তো কমে আসবে, এটি একটি ওনাদের ধারণা। তবে এই ধরনের সংকট কাটাবার যে সংকটের মধ্যে পৃথিবী এবার পড়ল, গত 100 বছরের বেশি সময়ের মধ্যে এরকম সংকটে পৃথিবী কখনো পড়েনি। এটাতে স্পষ্ট যে সমাজে বৈষম্য কমিয়ে আনতে হবে, সমাজকে আরও, রাষ্ট্রকে আরও গণতান্ত্রিক হতে হবে, আরও মানবিক হতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা সেগুলোকে নিশ্চিত করতে হবে রাষ্ট্র পরিচালনায় সমাজে, এবং রাষ্ট্র সমাজকে
আরও অনেক বেশি গণতান্ত্রিক করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়াকে আরও অনেক বেশি গণতান্ত্রিক হতে হবে এবং মানুষকে সবার উপরে গুরুত্ব দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন এবং বাড়িতে থাকবেন।